কড়া খবরের সকল দর্শকদের নমস্কার। আমাদের সঙ্গে আজকে আছেন এই যাদবপুর কেন্দ্র, যে যাদবপুর কেন্দ্র কিন্তু একদম পাখির চোখ ছিল, এবং সেই যাদবপুর কেন্দ্রের যিনি জয়ী প্রার্থী বলবো না, বিধায়িকা এখন তিনি শর্বরী মুখার্জি। দীর্ঘ লড়াই আছে ওনার, এবং সেই দীর্ঘ লড়াইয়ের সাক্ষী কিন্তু আমরা অনেক সংবাদ মাধ্যম। শর্বরীদি, তোমাকে নমস্কার। এই যে দীর্ঘ লড়াই করে মানুষের প্রচন্ড ভালোবাসা পেয়ে জয়লাভ করলে, প্রথমেই জয়লাভ করার পর আজকে প্রথম করা খবরের পর্দায়, তাই প্রথমেই জয়ের কথায় যাই। কি মনে হলো, এই উপলব্ধিটা কি? আসলে যেটা বলার সেটা, যাদবপুর যখন নাম ঘোষণা হলো, তখন যারা আমার সিনিয়ররা, মানে যারা আমাকে খুব স্নেহ করেন বিভিন্ন স্তরে, মানে সেটা আমার শুধু রাজনৈতিক অভিভাবক তারা শুধু নন, যারা ধর ভালো পরিচালক, সিনিয়র ডিরেক্টর, যারা শিল্পীরা, আমার দলের অভ্যন্তরের প্রচুর বর্ষিয়ার নেতৃত্ব, যারা আমাকে খুব স্নেহ করেন, তারা প্রত্যেকে আমাকে বলল যে ভীষণ কঠিন একটা সিট দিয়ে দিল। তা আমি প্রত্যেককে বলেছিলাম, আপনারা চিন্তা করবেন না, যাদবপুরে আমি দীর্ঘ 10-12 বছর ধরে নিয়মিত রাজনীতি করেছি। আমি যাদবপুরের মাটিকে আমি চিনি, যাদবপুরের মানুষের সঙ্গে সে কোন রাজনৈতিক দলের আমি দেখব না, যাদবপুরের মানুষ, নানান স্তরের, নানান শ্রেণীর, নানান বর্গের মানুষ, তাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। আমি চায়ের দোকানে চা খাই নানান মানুষের সাথে, আমি মর্নিং ওয়াকারদের সঙ্গে সকালবেলা আড্ডা মারি, আমি সন্ধেবেলা আমার যে থিয়েটার, এই যে যেখানে বসে আছো, এটা আমার দল ঘর, নয়াবাদ তিতাস আমাদের থিয়েটার দল, তার দল ঘর 103 নম্বর ওয়ার্ডে এটা। ফলে এখানে আমার নিয়মিত থিয়েটার চর্চা। তো এই যাদবপুরের 103 নম্বর ওয়ার্ডে আমার পাশেই রয়েছে কাবেরী রায়, এই ওয়ার্ডের সম্পাদিকা। আমি ওর বাড়িতে, ওর এবং এই মন্ডলের যিনি জেনারেল সেক্রেটারি তরুণ রায়, পিন্টুদা, ওদের বাড়িতে আমি এই একটা দীর্ঘ, মানে যেদিনকে ঘোষণা হয়েছিল কোভিড, 20শে মার্চ, 2020 সাল 20শে মার্চ ঘোষণা হওয়ার পর আমরা এই যাদবপুরের সন্ধ্যা বাজার, তারপরে হচ্ছে কর্পোরেশন বাজার, এইগুলোতে আমরা শুরু করেছিলাম যে মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস দেওয়া। প্রথম যে বাজারের যারা বিক্রেতা তাদেরকে এটা দেওয়া দিয়ে আমাদের প্রথম কাজ শুরু হলো। তারপরে আমরা কাঁচা খাবার পৌঁছতাম। তারপরে আমরা যে টিম যাদবপুর আমাদের, তার মধ্যে আমরা যারা ছিলাম, এবং অভিজিৎ দা, রাজাদা, তিনি আমাদের বললেন যে দেখো, এরকম কাঁচা খাবার দিয়ে আমরা পোষাতে পারবো না, তাহলে কি করণীয়? তাহলে রান্না করা খাবার, তাতে একটু খরচটা কম হবে, অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে। তখন আমরা টিম যাদবপুর, সেই থেকেই আমার টিম যাদবপুর, মানে আজকে বিধায়িকা হয়ে টিম যাদবপুর বলছি না, বা টিকিট পাওয়ার পরে টিম যাদবপুর বলিনি, টিম যাদবপুর এই কথাটা আমরা কোভিডের সময় থেকে, টিম যাদবপুর, আমরাই রান্না করতাম, আমরাই সকালবেলা উঠে বাজার করতাম, আমরাই রান্না করতাম, আমরাই প্যাকেজ করতাম, আমরাই বাড়ি বাড়ি পৌঁছে দিতাম। আমার একটা, মানে একটা 10টা ওয়ার্ডে যাদবপুরের, আমার মানে এই যে কি কাজ করেছে আমার সমস্ত কার্যকর্তারা, কি কাজ করেছেন তারা, সে বলার নয়। এবং কোভিডের সময় প্রাণকে তুচ্ছ করে তারা এই কাজ করেছেন, মানে যেন একটা, আমরা যেন এটাকে এক মিশন হিসেবে নিয়ে নিয়েছিলাম। এবং এই জন্যও কিন্তু করিনি কাজটা যে 21 সালে আমাকে টিকিট পেতে হবে, এই জন্যও করিনি। 2021-এ আমি প্রার্থী ছিলাম না যাদবপুরে। 2021-এ আমি যে যে বিধায়ককে জেতানোর জন্য কাজ করেছিলাম, যাদের জন্য পরিশ্রম করেছিলাম, তার মধ্যে একজনের জন্য পরিশ্রম করেছিলাম, যিনি আজ রাজ্যের সভাপতি, রাজারহাট গোপালপুরে। আমরা নিয়মিত গিয়ে সেখানে কাজ করতাম। সেই সময় যারা মন্ডলের দায়িত্বে ছিলেন, সেই সময় যারা বিভিন্ন বিধানসভার নির্বাচনী কমিটিতে ছিলেন, তারা বলেছিলেন, এবং শ্রমিকদাও চেয়েছিলেন আমি সেখানে গিয়ে কাজ করি। তো ফলে ভোটের নিরিখে কিন্তু কাজটা হয়নি যাদবপুরে। এই 2026-এ যখন বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে গেলাম, তখন দেখলাম মানুষ কিন্তু সেটা ভোলেনি, এবং অবাক হয়ে গেলাম যে যারা আমার মাতৃতুল্য, তারা আঁচল দিয়ে ঘাম মুছিয়ে দিলেন, নুন চিনির জল করে খাওয়ালেন, এবং আমাকে বকতে লাগলেন, বিনা ছাতায় বেরিয়েছো কেন, কেমন? তো এই যে ভালোবাসাটা, এই যে আবেগটা যাদবপুরের মানুষের কাছে পেলাম, এবং গলিতে গলিতে, পাড়ায় পাড়ায় গিয়ে বললাম যে মায়েদের
সমর্থন চাই, এটা আমাদের মায়েদের লড়াই। কেন? তার কারণ গোটা যাদবপুর জুড়ে তথা পশ্চিমবঙ্গ জুড়ে ছেলেপুলেরা চলে যাচ্ছে ভিন রাজ্যে। আমরা মায়েরা একা, একলা। একটা মা বা বাবা কি চান? তার বয়সকালে, তার প্রৌঢ়ত্বের দিনে ছেলে মেয়েটা কাছে থাক, আর তো কিছু চায় না। তখন তো সেই খিদেটাও থাকে না যে রোজ খেতে ইচ্ছে করবে, ভালো ভালো শাড়ি পরতে ইচ্ছে করবে, তাও তো না। কিন্তু শুধু কি চাওয়া থাকে একটা বাবা মায়ের? ছেলে মেয়েটা আমাদের কাছে থাকবে। আমার প্রেশারের ওষুধ, আমার সুগারের ওষুধটা আমার ছেলে মেয়েরা কিনে আনুক। আমার ছেলে মেয়েরা বাইরে যাবার সময়তে, ও মা, ও বাবা, তোমার প্রেসক্রিপশনটা দাও, তার ব্যাগে সে নিয়ে যাক। এছাড়া কিচ্ছু চাওয়ার থাকে না। তাই আমি যাদবপুরের প্রতিটি মাকে বলেছিলাম যে সেই পরিবেশ আবার ফিরুক, সেই পরিস্থিতি ফিরুক, ছেলে মেয়েগুলো আমাদের কোলের কাছে থাক, বাইরে যাতে যেতে না হয়। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার গড়লে পরে আমরা কাজের ব্যবস্থা হবে, রাজ্য জুড়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, যাতে আমাদের ছেলে মেয়েদের ভিন রাজ্যে যেতে না হয়। মায়েরা সমর্থন করুন, এবং বিশ্বাস করো মায়েরা ঢেলে ভোট দিয়েছে। এবং এখানে আরেকটা বিষয়, শুধুমাত্র এই ছেলেরা চলে যাচ্ছে, সন্তান চলে যাচ্ছে তা নয়, একটা সুরক্ষিত মেয়েদের হ্যাঁ, সুরক্ষার নিশ্চয়ই। ব্যাপারটাও 100 বার, 100 বার, 100 বার, বারবার আমাকে বারবার, তুমি ভাবতে পারবে না, ভোটের দিন আমি সকাল 6:30 থেকে যখন লাইনে লাইনে বিভিন্ন বুথে বুথে ঘুরছি, মেয়েরা হাতে ধরে, দিদি সুরক্ষার কথা বলেছো কিন্তু, একদম। সুরক্ষার কথা বলেছো কিন্তু। তার মানে অলরেডি মানুষ ডিসাইড করে নিয়েছিল যে এবার তারা বিজেপিকে ভোট দেবে। মেয়েরা, মানে আমি যে কি আদর পেয়েছি আমার বোনেদের কাছ থেকে, আমার দিদিদের কাছ থেকে, আমার মাতৃতুল্য যারা তাদের কাছ থেকে, আমি যে কি আদর পেয়েছি, আমি যে কি সমর্থন পেয়েছি, মানে তোমার চ্যানেলের হয়ে আমি যাদবপুরবাসী প্রতিটি পরিবারের কাছে আমি ঋণী, আমি কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, যে অঙ্গীকার আমি করেছি তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এবং আরেকটাও কথা বলবো, প্রার্থী ছিলাম ভারতীয় জনতা পার্টির, বিধায়িকা আমি যাদবপুরের। তাই যারা আমায় ভোট দিয়েছেন, যে 49% মানুষ, 1,06,992 জন আমাকে ভোট দিয়েছেন, 28,000 ভোটে আমার লিড। তাই এই মানুষগুলো যারা ভোট দিলেন আমি যেমন তাদেরও, যারা ভোট দিলেন না আমি তাদেরও। তাই আমার কাজের নিরিখ হবে এমন যে 2031-এ আমার এই প্রাপ্ত ভোটের সংখ্যাটা ডবল হয়ে যায়, যাতে যারা ভোট দেননি তারাও ভালোবেসে আমাকে ভোট দেন। তারাও চান যে হ্যাঁ, ঘরের এই মেয়েটাই থাকবে, যে আমাদের ঘর আগলালো, যে আমাদের সন্তানদের আমাদের বুকে ফিরিয়ে দিল, যে আমাদের মেয়েদের নিরাপত্তা দিল, আমাদের ছেলেগুলো চাকরি দিল। যাদবপুর জুড়ে জলের অভাব। আমি গত 4 দিন ধরে আমার টিম, আমরা শুরু করে দিয়েছি বিভিন্ন প্রশাসনিক মিটিং, বিভিন্ন প্রশাসনিক মিটিং, এবং আমরা বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন কর্পোরেশনে যাচ্ছি, বড় অফিসে যাচ্ছি। আমরা ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি, কারণ খুব শিগগিরই বর্ষা আসছে। যাদবপুরে খালের একটা বড় ভূমিকা, ফলে জল জমা এবং জলের পাস করা। কারণ গত 15 বছর ধরে যাদবপুরের যারা কাউন্সিলর, তাদের দলীয় অর্থনীতি এবং নিজস্ব অর্থনীতি শুধু বৃদ্ধি পেয়েছে। শুধু এক একজন কাউন্সিলরের টাকার পরিমাণ, এক একজন কাউন্সিলরের বাড়িতে সুইমিং পুল, ভাবতে পারা যায় একটা কাউন্সিলর কত টাকা মাইনে পান, হিসেব মতন কত টাকা মাইনে পান। সমস্ত অন্যায়ের হিসেব হবে, সমস্ত পাপের হিসেব হবে, সমস্ত পাপের। তাই যাদবপুরের মানুষের কাছে আমার, মানে আমার অশেষ কৃতজ্ঞতা। আপনারা যে দায়িত্ব আমায় দিয়েছেন, আপনারা ভরসা রাখুন, আস্থা রাখুন। আপনাদের শুভ কামনা, আপনাদের আশীর্বাদ, আমি আমার প্রতিটা অঙ্গীকার পালন করব। সর্বরিদি এই যাদবপুর নিয়ে যাব। তোমার বিপরীতে যিনি ছিলেন তিনি হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি দেবরাজের হয়ে দাঁড়াচ্ছেন এবং তাকে কোথাও প্রোটেক্ট করছে, যে দেবরাজের এগেনস্টে হাজার হাজার স্ক্যাম, এবং শুধু স্ক্যাম নয়, তার ঘনিষ্ঠ যেসব কাউন্সিলর, ইতিমধ্যে দুজন সুইসাইড করেছে, একজন অ্যারেস্ট হয়েছে, ভুরি ভুরি অভিযোগ। তার পাশে এই দুর্নীতি নিয়ে তো সিপিএম আগে বলতো না, আসলে কি বলুন তো, এখন বোধহয় বিকাশবাবুর এই দেবরাজের পাশে দাঁড়ানোর পরে আমার ধারণা যে 40,000 মানুষ আপনারা বিকাশবাবুকে ভোট দিলেন, তাদের নিশ্চয়ই লজ্জা করছে। নিশ্চয়ই, নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যে জিনিসটা ঠিক হয়নি। তার কারণ
দেখুন, 2019 সাল থেকে 26 সাল বিকাশবাবু যাদবপুরের জন্য কিচ্ছু করেননি, কিচ্ছু না। সেটা যাদবপুরের যারা বাম সমর্থক কর্মী পরিবার তারা জানেন। এবং এই যে দেবরাজের হয়ে মানে একজন এমন মানুষ যে বিধায়িকার স্বামী, যার কোটি টাকার স্ক্যাম, যার জন্য কাউন্সিলররা আজকে এই পরিস্থিতিতে, এবং এটা আরো হবে। আপনারা চিন্তা করবেন না, পাপ ছাড়ে না বাপকে। আজকে আমরা দেখছিলাম জাভেদ খানের অফিস মানে ভাঙা হচ্ছে, কেমন পাপ ছাড়ে না বাপকে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একদম আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নীতিতে বিশ্বাসী, না খাউঙ্গা না খানে দুঙ্গা। এবং আমার রাজ্যের সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য 4 তারিখ থেকে যে কথা বলতে শুরু করেছেন যে আমরা পার্টি উইথ ডিফারেন্স, আমরা বিজেপি আমাদের আচরণের মধ্যে দিয়ে মানুষের কাছে এই বার্তা দেব যে আমরা তৃণমূলের এই অত্যাচার, এই অপশাসন, এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই সিন্ডিকেট, এই সন্ত্রাস, এই কাটমানি, তার থেকে মানুষকে রক্ষা করবার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তাই বারবার তিনি বলেছেন রাতের অন্ধকারে 4 ঘন্টার বিজেপি হয়ে ওঠা তৃণমূলদের যে তাণ্ডব আমরা গোটা প্রত্যেকটা বিধানসভায় দেখেছি, তাদেরকে আমরা চিহ্নিত করে রেখেছি। তাদের বিষয়ে আমরা কঠিনতম পদক্ষেপ নিচ্ছি এবং আগামী দিনে আরো নেব। যে কথা আমার রাজ্য সভাপতি আমাদের বার্তা দিয়েছেন, আমাদের দলীয় শৃঙ্খলা, দলীয় নীতি, দলীয় নৈতিকতা এবং দলের গায়ে এতটুকু কালিমা যারা লাগাচ্ছেন তারা তৈরি থাকুন, বড় রকম শাস্তির জন্য তৈরি থাকুন। সুতরাং আমি জানি যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির থেকে কারুর মুক্তি নেই। এবং আমরা আমাদের একদিকে মুখ্যমন্ত্রী তার বার্তা, একদিকে রাজ্যের সভাপতি, অর্থাৎ শাসন এবং সংগঠন, এই দুজনের যে বার্তা আমরা পেয়েছি বিধায়িকা হিসেবে, সেই বার্তাকে সামনে নিয়ে নতুন যাদবপুর গড়ে তোলবার জন্য আমি অঙ্গীকারবদ্ধ। সর্বদি এখানেই যাব। আপনি তুমি শ্রমিক ভট্টাচার্যের কথা বললেন, যিনি সভাপতি, তিনি যে বার্তা দিয়েছেন এবং মুখ্যমন্ত্রীও বার্তা দিয়েছেন। বিষয়টা হচ্ছে তিনি সম্প্রতি আরেকটি কথাও বলেছেন যে যেমন একদম 4 তারিখের পর যারা হঠাৎ বিজেপি হয়ে গেছে তাদের যেরকম দলে নেওয়া হবে না, কিন্তু তিনি বলছেন তৃণমূলে অনেক ভালো মানুষও আছে, দল সেটা পরে, এই মুহূর্তে নয়, পরে সেটা বিবেচনা করে দেখবে, যারা একদম ভদ্র মানুষ, যাদের কোনো দুর্নীতির ছাপ নেই, দল সেটা পরে বিবেচনা করে দেখবে যে তাদের নেওয়া হবে কি না হবে না। যদি পরবর্তীকালে তাদের নেওয়াও হয়, সেই জায়গায় দাঁড়িয়েও কি একটা বিভ্রান্ত হবে না? কারণ তাদের গায়েও সেই তৃণমূলের তকমা, এবং তাদের সঙ্গে যারা আসবে ওইভাবে তো বাছাটা মুশকিল কাকে দুর্নীতিগ্রস্ত। আর বিষয় হচ্ছে ভারতীয় জনতা পার্টি এমন একটি দল, সেই দল যতদিন সরকারে ছিল না সেইখানে আসা যাওয়া যেত, কিন্তু ভারতীয় জনতা পার্টি এমন একটি দল সরকার গঠনের পর দরজায় একটা কড়া পাহারাদার থাকে, কড়া পাহারাদার, কেমন। সুতরাং তখন কিন্তু ভারতীয় জনতা পার্টির অন্য রূপ। এবং আপনি 21টা রাজ্যে যে বিজেপি সরকার চলছে, আপনি সেখানে দেখবেন, সেখানেও কিন্তু এই রকম ভাবেই সুন্দর করে প্রশাসন, সংগঠন এবং শাসন, এই 3টে ত্রিভুজের উপর নির্ভর করে সরকার চলে। তাই আপনি 21টা রাজ্যে নির্বাচন হয়, 21টা রাজ্য চলে, 21টা রাজ্য আত্মনির্ভর হয়ে চলে, 21টা রাজ্য তার ডেভেলপমেন্টের উপর দাঁড়িয়ে চলে। আমাদের পশ্চিমবঙ্গ এটা দেখবে। দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা যেটা আমার বলার, সেটা হচ্ছে দেখুন, যেমন কিনা তৃণমূলের নিশ্চয়ই এমন মানুষজনও তো আছেন যারা সিপিএম এর মার খেয়ে ল্যাম্পপোস্টে পতাকা বেঁধেছিল, যারা নীরব হয়ে গেল, যারা মমতা সরকারের এই দুর্নীতি, এই অপশাসনের বাইরে চলে গেল, যারা শুধু মাথা নিচু করে রইল, তার কারণ বেঁচে থাকার জন্যে তৃণমূল এমন একটা জায়গা তৈরি করেছিল, আপনি যদি তৃণমূল না হন তাহলে আপনার পেটে ভাত নেই, আপনার কাজ নেই, আপনার রুটি রুজি নেই। আপনি যদি তৃণমূল না হন
তাহলে আপনার সাইকেলটা চলবে না, আপনার রিক্সাটাকে বন্ধ করে দেয়া হবে, আপনার অটোটার রুট ক্যান্সেল হবে, আপনার টোটোটাকে ভেঙে দেয়া হবে, আপনার দোকানের দরজায় তালা মেরে দেয়া হবে। এটা তো করেছে তৃণমূল। দীর্ঘ 15 বছর ধরে এই অপশাসনই তো চলেছে। ফলে মানুষ তার সংসার প্রতিপালনের জন্য, এমন অনেক মানুষ নীরবে থেকেছে, তারা মাথা তুলে দাঁড়াতে পারেনি। সুতরাং সবাইকে এক নিরিখে ভাবলে চলবে না। আবার আমার রাজ্য সভাপতি এই বার্তাও কিন্তু দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টির মধ্যেও যদি কেউ কোনো দুর্নীতির হাত ধরেন, ভারতীয় জনতা পার্টির মধ্যে কেউ যদি এমন অন্যায়ের সঙ্গে লিপ্ত হন, এবং ভারতীয় জনতা পার্টির কেউ যদি তৃণমূলের এই অপশাসন যারা করলেন, যারা চালালেন, তাদের সঙ্গে মিলেমিশে গিয়ে তাদের ব্যক্তি স্বার্থ সিদ্ধি করেন, তাহলে তাদের বিরুদ্ধেও কিন্তু কঠিনতম স্টেপ নেবেন আমার দল। যে বার্তা দিয়েছেন আমার রাজ্য সভাপতি সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়। সুতরাং সেই বার্তাতেই তো ভরসা, সেই বার্তাতেই তো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। তার কারণ মানুষ, তার ব্যক্তি চরিত্র, সে ব্যক্তি চরিত্র দুটো চরিত্র, সৎ অসৎ। ভালো মানুষ, খারাপ মানুষ। ভালো মানুষ ধান্দাবাজ মানুষ, ভালো মানুষ মানে আরেক পক্ষে দাঁড়িয়ে থাকে সিন্ডিকেটবাজ, কাটমানিখোর, তোলাবাজ। সুতরাং এই দুটো কিন্তু মানুষ হিসেবে হয়, দল হিসেবে হয় না। তাই আপনারা এটা মনে করবেন না যে এটা তৃণমূলেরই অসুখ, এ অসুখ সর্বত্র। সুতরাং সেই অসুখ থেকে দলকে বাঁচানোর জন্য আমার রাজ্য সভাপতি এবং আমার মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বিধায়ককে সেই দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্ব আমরা দৃঢ়তার সঙ্গে পালন করছি। কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করব না, কোনো অন্যায়কে মানব না, কোনো অন্যায়কে হতে দেব না। এইটা কিন্তু আমাদের একদিকে মুখ্যমন্ত্রী, একদিকে রাজ্যের সভাপতি, যাদের নির্দেশ আমি আমার বিধানসভায় অক্ষরে অক্ষরে পালন করব। সর্বরিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল, আর আর এই সেই মডেল কি হলো? মডেল চলে গেছে গাড্ডায়। আসলে মডেল বলে তো কিছু ছিল না। ছিল কি? মৃত ভোটারদের দিয়ে ভোট করানো হতো, বাইরে থেকে আসা তাদের দিয়ে ভোট দেওয়া হতো, শিফটেড ভোটারদের দিয়ে ভোট দেওয়া হতো। আর যারা মানে জেনুইন ভোটার, তাদের যাদের প্রতি সন্দেহ থাকতো যে এরা হলেও হতে পারে অন্য জায়গায় ভোট দেবে, তাদের ভোট দেওয়াই হতো না। তাই আজকে আমরা দেখলাম ফলতায় যখন প্রতিবাদ হলো, ভোট হলো, তখন কি অবস্থা দাঁড়ালো। আসলে অপেক্ষা করুন, যেমন জাভেদ খানের বাড়ি কার্যালয় ভাঙা হচ্ছে, তেমন নোটিশ পড়েছে অভিষেক ব্যানার্জির বাড়িতেও। সেই নোটিশ নিয়েও কিন্তু অভিষেক মেজাজ হারালেন। না না, মেজাজ তো আপনি হারাবেন। আপনার অবৈধ নির্মাণ, প্রশাসনকে অনৈতিক ভাবে ব্যবহার করা, কত দোষে দুষ্ট আপনি। হোক, আমি আবার যে কথা দিয়ে শুরু করেছিলাম, পাপ ছাড়ে না বাপকে, প্রত্যেকটা পাপের হিসেব হবে। কিন্তু পুষ্পা তো বলেছিল ঝুঁকেগা নেহি, ফলতায় তো খুঁজেই পাওয়া গেল। তাহলে মানুষ দেখলো ऐसा झुका कि मिट्टी के नीचे चले गए, ऐसा झुका, गर्दन झुक के मिट्टी के नीचे, गर्दन खड़े नहीं हो पाए, एकदम मिट्टी के नीचे चले गए गर्दन। তো সব ডায়লগের আর কোনো দরকার নেই। বাংলার মানুষ, জনতা জনার্দন, আপনাদের কাছে কৃতজ্ঞতার অন্ত নেই। হিন্দু বাঙালির শেষ লড়াই ছিল, অস্তিত্বের লড়াই ছিল। আপনাদের জন্য সনাতন ধর্মের জয় হয়েছে, আপনাদের জন্য হিন্দুত্বের জয় হয়েছে। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমাদের ছেলে মেয়েগুলো বেঁচে গেল, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা দায়বদ্ধ ছিলাম, আমাদের পরবর্তী প্রজন্ম বেঁচে গেল। তাই জনতা জনার্দনের কাছে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আমি আমার প্রণাম জানাই। সর্বরিদি, শেষ একটা প্রশ্ন করব। সম্প্রতি এই সরকার বদলের পর ইম্পাতেও বিভিন্ন ধরনের বৈঠক হচ্ছে এবং সেখানেও দেখা গেছে পিয়া, বনি সেনগুপ্তের মা, আই থিঙ্ক পিয়া সেনগুপ্ত, তিনি এক বৈঠকে যেভাবে দেখা গেল তিনি রীতিমতন অসুস্থ হয়ে পড়লেন এবং তাকে নাকি শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। এটা একদিকে, অন্যদিকে পরমব্রত, যে পরমব্রত ধান্দাবাজ বলেছিল একটা সময়
রুদ্রনীলকে তার পাশে বসেই প্রায় কান্না কান্না অবস্থায় বৈঠক করতে দেখা গেল, এবং তিনি বলছেন যে আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁত চিপে করেছি। প্লিজ প্লিজ, কি বলবেন? সন্তান হয়েছে কবে? 2021-এ পরমব্রতর রগরানী দিবস। বিজেপি ভুলবে না, সঙ্গে স্বস্তিকা। বিজেপি ভুলবে না, একদম ভুলবে না। তাই হঠাৎ করে মতাদর্শ তো এভাবে বদলায় না। আসলে মতাদর্শ কি এভাবে বদলায়? আপনারা বলছেন কাজের পরিবেশ সুস্থ হোক, 100 বার কাজের পরিবেশ সুস্থ হবে, ব্যান কালচার উঠে যাবে, কিন্তু তা বলে গত 15 বছর ধরে আপনারা কি কি বলেছেন একদম ভুলবো না আমরা, একদম না। কিন্তু এই যে বিষয়টা, এই যে যেভাবে পিয়া সেনগুপ্ত দাবি করছেন ওনাকে নাকি শ্লীলতাহানি করা হয়েছে, কি বলবেন? এবং বাইরে থেকে নাকি বিজেপি লোক ঢুকিয়ে দিয়েছে। দেখুন, আমি ওনার ব্যাপারে কোনো কথাই বলবো না, তার কারণ ওনারা এরকম নানাবিধ কথাবার্তা, আচার আচরণ ওনারা চেষ্টা করছেন, এসব চেষ্টায় কোনো লাভ নেই। মন্ত্রক ডিসাইড হোক, কালচারাল মিনিস্ট্রি ফর্ম করুক, এবং তার আন্ডারে যখন সঠিকভাবে কাজ শুরু হবে তখন সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। আর একটাই কথা বলবো, যে একজন শিল্পী হয়ে 5 বছর আমার রুটি রুজি বন্ধ ছিল। আমি যেহেতু ওই মাঝামাঝিটা দাঁড়াতে পারি না, মানে কিছুটা বিজেপি কিছুটা তৃণমূল, এটা আমি পারি না, তাই কোথাও কোনো কাজ পাইনি। 5 বছর ধরে কাজ ছিল না। প্রচন্ড ভাবে আমার যারা দর্শক তারা জিজ্ঞেস করতেন রাস্তাঘাটে, আমি যেহেতু একদম মাটির সঙ্গে মিশে যাই, আপনারা দেখেছেন আমায়, অটোতে যাই, মেট্রোতে যাই, বাসে উঠতে হয়নি, কিন্তু অটোতে তো নিয়মিত যাতায়াত করি, এবং বাইকে। আমার সমস্ত কার্যকর্তারা জানে দিদি বাইকে করেই মুভমেন্ট করে, ফলে কোথাও এখান থেকে ওখানে যেতে হবে, একজন কার্যকর্তা নামিয়ে দিল, আরেকজন কার্যকর্তা নিয়ে চলে গেল, তারা অভ্যস্ত এটাতে। ফলে প্রচুর মানুষ আমাকে দেখা হলে বলতো, দিদি তোমাকে দেখতে পাচ্ছি না, আপনি আমাদের খুব পছন্দের শিল্পী, আপনার অভিনয় খুব ভালো লাগে, দেখতে পাচ্ছি না। এখন তাদের বলতাম যে ভাই কি করব, কাজ না পেলে কি করব। তো যে কষ্ট আমি পেয়েছি, যে অপমান আমি সহ্য করেছি, যে যন্ত্রণা আমরা যারা শিল্পী আমাদের, মানে আমার হতো, আমার প্রথমে তো বুঝতে পারিনি এভাবে বন্ধ করে দেবে। অডিকলনের গন্ধটাকে মিস করতাম, যে লাইট মুখে পড়তো মিস করতাম, অ্যাকশন কাট এই শব্দগুলো মিস করতাম। তারপরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে ওরা আমাকে ঢুকতে দেবে না। তখন মনে হয়েছিল আমার পুরো সময়টা আমার দলকে দেব, এবং এই পুরো সময় দলকে দিয়ে এমন একটা কাজ আমি করব যাতে আমার মতন কষ্ট আর কোনো শিল্পীকে পেতে না হয়। এবং এখন তো অনেকে মুখ খুলেছেন, অনেকে কথা বলছেন, অনেকে বলছেন, তাই আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনি শিল্পী, আপনি কলাকুশলী, এটাই হবে আপনার পরিচয়। আপনি যখন থিয়েটারের মঞ্চে ঢুকবেন, আপনি যখন থিয়েটার হলে ঢুকবেন, তখন আপনার পরিচয় আপনি ডিরেক্টর, বা আপনি মেকআপ আর্টিস্ট, বা আপনি আলোক শিল্পী, আপনি আবহ শিল্পী, এটাই আপনার পরিচয় হবে। এটা হবে না যে আপনি কোন দল সমর্থন করেন। কারণ আমার একটা থিয়েটার দল যেখানে বসে আছেন আপনারা, নয়াবাদ তিতাস, সেই দলকে দিনের পর দিন সরকারি হল দেওয়া হয়নি, বছরের পর বছর সরকারি হল আমরা পাইনি, যার জন্য যে কাজটা আমরা মাসে, আমাদের প্রত্যেক মাসে আমাদের শো করার কথা, কি মাসে 2টো শো করার কথা, সেটা আমরা করতে পারিনি, কারণ আমাদের বেসরকারি হল ভাড়া করে করতে হয়েছে। এবং যখন জিজ্ঞেস করেছেন আমাদের নাট্য দলের গুরু নাট্যকার, তিনি যখন বিভিন্ন ভাবে সরকারি হল পাচ্ছি না কেন প্রশ্ন তুলেছেন, তাকে বলা হয়েছে যে না, মানে কি করা যাবে, এখানে এসো। কেমন তো এরকম হয়েছে। তো আমরা চাই না, আমরা চাই এমন একটা পরিবেশ, থিয়েটারের কাজ থিয়েটারের লোক করবে, থিয়েটারের কমিটিতে থিয়েটারের মানুষ থাকবেন, রাজনৈতিক দলের লোকেরা, নেতারা সেখানে কোনো বরফাট্টাইগিরি করবে না। যে কথা আমাদের রাজ্য সভাপতিও বলেছেন, থিয়েটারের কমিটিতে থিয়েটারের মানুষ থাকবেন, যেখানে থিয়েটারের কল্যাণ হবে, থিয়েটারের মঙ্গল হবে, হলগুলোর পরিচর্যা হবে। আরেকটু হল যদি বাড়ানো যায়, যেখানে আরো অনেক বেশি থিয়েটারের পারফরমেন্স হতে পারে। আমাদের স্টুডিওগুলো, তাতে একজন শিল্পী যে যে স্টুডিওর মধ্যে ঢুকলো, তার পরিচয় সে একজন শিল্পী, সে একজন ডিওপি, সে একজন প্রোডাকশন বয়, সে একজন মেকআপ আর্টিস্ট, সে একজন হেয়ার ড্রেসার। এইগুলো হবে তাদের পরিচয়। তারা কে কোন দলকে সমর্থন করেন এটা তার পরিচয় হবে না। এই কাজ বিজেপি করবে না।
সুতরাং আপনারা যারা শিল্পীরাও আছেন, আপনারা নিশ্চিন্ত থাকুন। আমরা যারা কলাকুশলী ভাই বোন বন্ধুরা, আপনারা নিশ্চিন্ত থাকুন। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয়েছে সুশাসনের জন্য। তাই আমরা এই সমাজকে নতুন করে গড়ে তুলবো, এটাই আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ। অসংখ্য ধন্যবাদ সর্বরিদি, খুব ব্যস্ততার মধ্যে সময় দিলেন। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।